গাজায় অনাহার ও অপুষ্টিতে বাড়ছে শিশু মৃত্যু। ত্রাণ নিতে গিয়ে ৩৬ জনের প্রাণহানি, একদিনে নিহত আরও ৭৪। হামলা বন্ধে ট্রাম্পকে সাবেক ইসরায়েলি গোয়েন্দাদের চিঠি। মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহারের পর আবারও জান্তার হামলা, মান্দালয়ে বোমার আঘাতে নিহত ২৪, আহত আরও ৩০। জাতীয়তাবাদী গোষ্ঠীদের সঙ্গে ইউএসডিপির বৈঠক। রাশিয়ায় ইউক্রেন উত্তেজনা বাড়ছেই। চীন পাকিস্তানের ভাড়াটে যোদ্ধা ব্যবহারের অভিযোগ কিয়েভের। যথাযথ প্রস্তুতি থাকলেই জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসবেন পুতিন। অভ্যুত্থান ষড়যন্ত্র মামলায় গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি, বিচারপতির ওপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের। এবং ভারতে বাংলায় কথা বললেই করা হচ্ছে হেনস্থা। বাংলাদেশে পুশব্যাকের ভয়ে পশ্চিমবঙ্গে একজনের আত্মহত্যা। বিজেপির বিরুদ্ধে ভাষা ও ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। গাজায় দিনের পর দিন বাড়ছে মৃত্যুর মিছিল। ইসরায়েলি হামলায় একদিনেই নিহত হয়েছেন অন্তত ৭৪ জন, যার মধ্যে ৩৬ জনই খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান। এমনকি অনাহার ও অপুষ্টিতে শিশু মৃত্যু ঠেকাতে বৈশ্বিক চাপের মুখেও পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়া হচ্ছে না মানবিক করিডর। হামলা বন্ধে এবার খোদ সাবেক ইসরায়েলি গোয়েন্দারাও চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। দেইর আল বালাহ, গাজা সিটি থেকে শুরু করে মধ্য ও উত্তর গাজা সব এলাকায় চলছে ইসরায়েলি বাহিনীর নির্মমতা। এমনকি আকাশ থেকে ফেলা ত্রাণ সহায়তার আঘাতেও প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। এছাড়া জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, উপত্যকাটিতে প্রতিদিন গড়ে ২৮ শিশু মারা যাচ্ছে অপুষ্টিতে। দাতব্য সংস্থাগুলো বলছে, বর্তমানে উপত্যকাটিতে গড়ে প্রতিদিন ৮৪টি ট্রাক ঢুকলেও গাজার ন্যূনতম চাহিদা পূরণে প্রয়োজন কমপক্ষে ৬০০টি ত্রাণের ট্রাক। হামাস জানায়, যদি ইসরায়েল মানবিক করিডোর পূর্ণাঙ্গভাবে খুলে দেয় তাহলে রেড ক্রসকে ইসরায়েলি জিম্মিদের কাছে ত্রাণ পৌঁছাতে দেওয়া হবে। এরই মধ্যে মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছে, যেসব অঙ্গরাজ্য ইসরায়েলি কোম্পানি বয়কট করবে তারা $১৯০ কোটি দুর্যোগ প্রস্তুতি তহবিল পাবে না। সমালোচকরা এটিকে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার ফেডারেল কৌশল বলে অভিহিত করেন। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছেন ইসরায়েলেরই ৬০০ জন সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা। চিঠিতে তারা বলেন, হামাস এখন আর কোনো কৌশলগত হুমকি নয়। চিঠিতে স্বাক্ষর করেন সাবেক মোসাদ প্রধান, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়াল। নাদিম মারজান, সময় সংবাদ। মিয়ানমারের জরুরি অবস্থা তুলে নেওয়ার পর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আবারও বোমা বর্ষণ করেছে জান্তা বাহিনী। মান্দালয়ে ২টি গ্রামে বিমান থেকে ফেলা বোমার আঘাতে অন্তত ২৪ জন নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন। একই অবস্থা বিরাজ করছে কিয়াওকফি অঞ্চলেও। নিরাপত্তাহীনতার শঙ্কায় দিন কাটছে সাধারণ মানুষের। এর মধ্যে দেশটির জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক করেছেন জান্তা সমর্থিত দল ইউএসডিপির চেয়ারম্যান। বিশ্লেষকরা বলছেন, জান্তা বিরোধী দলগুলো নিষিদ্ধ থাকায় নির্বাচন হবে একদলীয়। গত মাসে হঠাৎ করে জরুরি অবস্থার প্রত্যাহার করে নির্বাচনের ঘোষণা দেয় মিয়ানমারের জান্তা সরকার। তবে সামরিক ও বিদ্রোহী বাহিনীর মধ্যে সংঘর্ষ চলমান এলাকায় জারি রাখা হয় জরুরি অবস্থা। এর মধ্যেই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আবারও বোমাবর্ষণ করেছে জান্তা বাহিনী। মান্দালয় ২টি গ্রামে বিমান থেকে ফেলা বোমার আঘাতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। একইভাবে কিয়কফিউ অঞ্চলও সামরিক বাহিনীর বোমাবর্ষণ এবং নৌবাহিনীর গোলাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিয়কফিউ হলো জান্তার জন্য অর্থনৈতিক গুরুত্ববাহী এলাকা। সেখানে চীনা প্রকল্পের মাধ্যমে কোটি কোটি ডলার আয় হয়। তাই সামরিক বাহিনী এই অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে প্রচণ্ড হামলা চালাচ্ছে। স্থানীয়রা জানান, যুদ্ধবিরতির মধ্যে বিমান থেকে বোমাবর্ষণ ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবন কাটছে শঙ্কায়। এর মধ্যেই দেশটির জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক করেছেন জান্তা সমর্থিত দল ইউএসডিপির চেয়ারম্যান খিন ই। তিনি নির্বাচন সফল করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন। বিশ্লেষকরা বলছেন, জান্তা বিরোধী দলগুলো নিষিদ্ধ থাকায় নির্বাচন হবে একদলীয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই নির্বাচন শুধুমাত্র সামরিক শাসনের বৈধতার ছদ্মবেশ মাত্র। নীতি নির্ধারক দেশগুলোর মধ্যে চীন ইতোমধ্যেই জান্তা সমর্থক দলগুলোর পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলেও মনে করেন বিশ্লেষকরা। নাদিম মারজান,
সময় সংবাদ। যথাযথ প্রস্তুতি থাকলেই কেবল ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে কোনো ধরনের শীর্ষ সম্মেলনের আগে শান্তি চুক্তির কাঠামোর বাস্তব অগ্রগতি প্রয়োজন বলে জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ করেছেন যুদ্ধে চীন, পাকিস্তান সহ বিভিন্ন দেশের ভাড়াটে যোদ্ধা ব্যবহার করছে মস্কো। এর মধ্যেই রাশিয়ার গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনকে ব্যবহার করে রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। বেশ কয়েক দফায় যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে ইউক্রেন, যদিও কোনো সমাধান আসেনি। আবারও কিয়েভ মস্কোর মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা দেখা গেলেও বৈঠকে বসার আগে নতুন এক শর্ত জুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানিয়ে দিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠক কেবল তখনই সম্ভব যখন বিশেষজ্ঞ পর্যায়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন হবে। এ ধরনের শীর্ষ সম্মেলনের আগে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে শান্তি চুক্তির কাঠামো নিয়ে বাস্তব অগ্রগতির প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। জেলেনস্কি পাল্টা অভিযোগ করেন মস্কো যুদ্ধের ময়দানে ভাড়াটে সেনা ব্যবহার করছে। তিনি দাবি করেন রাশিয়ার হয়ে বিভিন্ন ফ্রন্টে চীন, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশের সেনারা যুদ্ধ করছেন। এ সময় জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর উচিত জবাব দেবে কিয়েভ। যুদ্ধের ময়দানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআর এক বিস্ফোরক অভিযোগ করেছে। এসভিআর-এর এক প্রতিবেদন অনুযায়ী ব্রিটিশ গোয়েন্দারা ইউক্রেনকে ব্যবহার করে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার পরিকল্পনা করছে। রাশিয়ার দাবি, রুশ তেলবাহী জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় আটকানোর জন্যই এ পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। রাশিয়ার গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদনের মধ্যে ইউক্রেনে পাঠানো প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জের ধরে সংকটে পড়েছে ইউরোপ। ন্যাটো জানিয়েছে যেসব দেশ এই সিস্টেম পাঠিয়েছে তারা হয়তো 2032 সালের আগে নতুন করে সরঞ্জাম পাবে না। জার্মানি ইতোমধ্যে মার্কিন প্রশাসনের কাছে ওয়াটার টাইট গ্যারান্টি চেয়েছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। অভ্যুত্থান ষড়যন্ত্র মামলায় এবার গৃহবন্দী হলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো। শর্তভঙ্গের অভিযোগ উঠায় এই নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বলসোনারো। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচারপতি মোরাসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর ট্রাম্পের এমন পদক্ষেপ ব্রাজিলের বিচার ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ বলে দাবি করেছে লুলা প্রশাসন। ব্রাজিলে 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দি সিলভার কাছে পরাজয়ের পর থেকেই সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে উঠে আসে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ। প্রসিকিউটরদের দাবি, ভোটের ফল উল্টে সেনাবাহিনীর সহায়তায় গণতান্ত্রিক সরকার উৎখাত করতে চেয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। এমনকি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলেও উঠে আসে তদন্তে। বিচার চলাকালীন শর্ত সাপেক্ষে বলসোনারোকে জামিন দেন দেশটির আদালত। মোবাইল ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি সহ বাড়ির বাইরে যাওয়াই ছিল নিষেধাজ্ঞা। কিন্তু বলসোনারোর বিরুদ্ধে এসব শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে। আদালতের তথ্য বলছে, নিজের ছেলের সামাজিক প্ল্যাটফর্মে ভিডিও বার্তা পাঠিয়ে রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তিনি, যা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এবার তাই সাবেক এই প্রেসিডেন্টকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। বলসোনারোর বিরুদ্ধে বিচার কাজ প্রভাবিত করতে বিদেশি হস্তক্ষেপ আহ্বানের অভিযোগ তুলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রো দি মোরাস। জানান, তার এই কর্মকাণ্ড বিচার বিভাগের স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ। ব্রাজিলিয়ায় নিজের বাড়িতে গৃহবন্দী থাকবেন বলসোনারো। নিষেধাজ্ঞা থাকবে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে। আর শুধু আইনজীবী ছাড়া বাসায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। তবে এই সিদ্ধান্তকে রাজনৈতিক উইচ হান্ট হিসেবে বর্ণনা করেছেন বলসোনারো নিজেই। বলেন, তিনি কোনো অভ্যুত্থান চাননি, রাজনৈতিক প্রতিশোধের লক্ষ্যেই এই মামলা এগোচ্ছে বলে দাবি তার। ভারতে বাংলা ভাষায় কথা বললেই আটক বা হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশে পুশব্যাকের ভয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। এসব কর্মকাণ্ডে বিজেপির বিরোধীরা প্রশ্ন তুলেছেন, বাংলা কি কেবল বাংলাদেশের ভাষা? রাজনৈতিক মহলে বিজেপির বিরুদ্ধে ভাষা ও ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ ক্রমে জোরদার হচ্ছে বলে মনে করছেন অনেকে। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতে 20 কোটির বেশি মানুষ বাংলায় কথা বলেন। দেশটির সংবিধানেও স্বীকৃত ভাষা এটি। তারপরেও দিল্লিতে বাংলা ভাষায় কথা বললেই আটক করা বা হেনস্থা করা হচ্ছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, এমনকি ভারতের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্যেও বাংলায় কথা বললে আটক করে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে।
বিহারে চলমান ভোটার তালিকায় সংশোধনের কারণে বাদ পড়েছেন প্রায় ৫৮ লাখ ভোটার। আসামে বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি করলে জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন রাজ্যটির খোদ মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গেও এক বাঙালি ভারতীয় নাগরিক এনআরসি সিএ এর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত দিলীপ সাহা মুক্তিযুদ্ধের পরপরই বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন। বিহারেও এই জিনিসটা হয়েছে, আসামেও এই জিনিসটা হয়েছে। উনি সবসময় খবরের কাগজ পড়তেন, টিভিতে নিউজ দেখতেন, সেইগুলো নিয়েই উনি ডিপ্রেশনে চলে গেছিলেন। মানে একই কথা বারবার বলতেন যে আমাদের যদি এখন বাংলাদেশে পাঠিয়ে দেয় আমরা কি করব। বাংলাদেশ আর ইন্ডিয়ার নিয়ে এত ঝামেলা, যাকে এখন তার এখন মাথায় কি ঢুকেছে, কি ব্যাপার, সে ভয়টা কেন পেল। থেকে এসছে ৭২ সালে, সার্ভিস করেছে, কিন্তু কি ওনার মাথায় ঢুকেছে পেপার পড়তই ওই এনআরএস ওনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। এরই মধ্যে দিল্লি পুলিশ কয়েকজন বাংলা ভাষাভাষী ভারতীয়কে সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারের নথি যাচাইয়ে বাংলাদেশি ভাষা অনুবাদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লিখিত আবেদন জানায়। এ নিয়েই শুরু হয়েছে তীব্র সমালোচনা। তীব্র দাবদাহে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। স্পেনে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের গরমে ক্লান্ত জনজীবন। পর্তুগালের আলমাডা অঞ্চলে দাবানলের আশঙ্কায় বনাঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইরাকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের ভয়াবহ তাপমাত্রায় বেড়েছে পানির সংকট। বন্ধ রাখা হয়েছে চাষাবাদ। আর ৪২ ডিগ্রির গরমে হাঁসফাঁস করছেন জাপানের খেটে খাওয়া মানুষ। কেউ ঠান্ডা পানি পান করছেন, কেউ ফল খাচ্ছেন, কেউ ছায়ার খোঁজে ঘুরছেন। স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় সোমবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েন পর্যটকরা। দেশটির আবহাওয়া দপ্তর জানায় দেশের অনেক অংশেই ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের দেশগুলো বিশেষ করে স্পেন বারবার তাপপ্রবাহের মুখে পড়ছে, আর এতে হুমকির মুখে পড়েছে দেশটির পর্যটন খাত। পর্তুগালে সোমবার থেকে বনাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, কারণ দেশ জুড়ে চলছে তীব্র গরম এবং এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাবানলের ঝুঁকি। আইবেরিয়ান উপদ্বীপ জুড়ে এক মারাত্মক হিটওয়েভ বইছে। উত্তর পর্তুগালে তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। দেশটির আলমাডা অঞ্চলে দাবানলের আশঙ্কায় বনাঞ্চলে পাহারা দিচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ইরাকে চলমান খরা ও তীব্র দাবদাহ দেশটির ভঙ্গুর কৃষিখাতকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। প্রতিদিনই ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা। এর পরিণতি হিসেবে প্রতিদিন বিশ্বের সবচেয়ে উত্তপ্ত শহরগুলো তালিকায় থাকছে ইরাকের অন্তত ৫টি শহর। তীব্র গরমে চাষাবাদ বন্ধ রেখেছেন মধ্যপ্রাচ্যের এই দেশটির হাজার হাজার কৃষক। এশিয়াতেও উত্তাপ ছড়াচ্ছে দাবদাহ। ৪২ ডিগ্রি গরমে হাঁসফাঁস করছেন জাপানের খেটে খাওয়া মানুষেরা। প্রতিদিন গড় তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। কিয়োটো শহরে পর্যটকদের টানতে টানতে গরমে ঝলসে যাচ্ছেন রিকশা চালকরা। তারা বলছেন ঐতিহাসিক অ্যারাশিয়ামা অঞ্চলে রিকশা চালানো এখন শুধু শরীরের খাটুনি নয়, জীবন মরণ লড়াই। নাদিম মারজান, সময় সংবাদ। লন্ডনের কেন্দ্রস্থলে নির্মাণ করা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় চীনা দূতাবাস। একে ঘিরে রাজনৈতিক চাপা উত্তেজনার পাশাপাশি তৈরি হচ্ছে স্থানীয় নিরাপত্তা শঙ্কা। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, চীনা নজরদারি ও তথ্য আহরণের স্থায়ী কেন্দ্র হতে পারে এই দূতাবাস। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও দূতাবাস ঘিরে চলমান বিতর্ক চীন যুক্তরাজ্য সম্পর্কের পরবর্তী রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়্যাল মিন্ট কোর্ট একসময় ব্রিটেনের মুদ্রা ছাপার দপ্তরটি ২০১৮ সালে ২৫৫ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনে নেয় চীন। এখানেই প্রায় ৭ লাখ বর্গফুট জায়গায় গড়ে তোলা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় চীনা দূতাবাস। শুধু কনসুলার নয়, থাকছে আবাসন, সাংস্কৃতিক ভবন ও দাপ্তরিক সুযোগ সুবিধাও। বেইজিং বলছে এটি দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতীক, কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর শঙ্কা, চীনা নজরদারি ও তথ্য আহরণের স্থায়ী কেন্দ্র হতে পারে এ দূতাবাস। লন্ডনের সিটি এলাকায় প্রস্তাবিত দূতাবাসের পাশেই আছে ব্রিটিশ ব্যাংকিং হাব, স্টক এক্সচেঞ্জ ও জরুরি টেলিকম সংযোগ। সাবেক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন ভবনের নিচ দিয়ে চলা ফাইবার অপটিক লাইনে প্রবেশের সুযোগ পেলে চীন অনায়াসে চালাতে পারবে সিগন্যাল ইন্টেলিজেন্স। অর্থাৎ শুধু কূটনৈতিক কেন্দ্র নয়, বরং স্থায়ী চীনাপন্থী প্রভাব বলয়ের অংশ হয়ে উঠতে পারে এই ভবন।
এরই মধ্যে দূতাবাস নির্মাণ ঠেকাতে স্থানীয় বাসিন্দা, হংকংয়ে নির্বাসিত রাজনৈতিক ও মানবাধিকার কর্মীরা একযোগে বিরোধিতা করছেন। ৬,০০০-এর বেশি আপত্তিপত্র জমা পড়েছে ব্রিটিশ প্রশাসনে। তাদের শঙ্কা, চীনের লং আর্ম অপারেশনের অংশ হয়ে উঠতে পারে এই দূতাবাস, যেখান থেকে নজরদারি, হয়রানি এমনকি অপহরণের ঝুঁকিও রয়েছে। এর আগে ২০২২ সালেই নিরাপত্তা বিবেচনায় এ প্রস্তাব বাতিল করে স্থানীয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। তবে এবার সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। দায়িত্ব পেয়েছেন উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। বিষয়টি উঠে এসেছে স্টারমার শি জিনপিং ফোন আলাপেও। সরকার বলছে, নিরাপত্তা, মানবাধিকার ও আন্তর্জাতিক কূটনৈতিক বিধির সমন্বয়ে বিবেচিত হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিশ্লেষকদের মতে এটি শুধু ভবন অনুমোদনের প্রশ্ন নয়, বরং চীনের সঙ্গে ব্রিটেনের ভবিষ্যৎ সম্পর্কের গতিপথও নির্ধারণ করে দেবে এই সিদ্ধান্ত। চীন এই দূতাবাসকে সম্পর্ক উন্নয়নের সেতু বললেও পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাজ্যে চীনা প্রভাব বৃদ্ধির গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে এই দূতাবাস নির্মাণ। সমালোচকদের চোখে চীনের রাষ্ট্রীয় নজরদারি প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করবে এই দূতাবাস। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। মালদ্বীপের প্রধান কারাগারে বিভিন্ন অপরাধে আটক এবং সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের খোঁজ নিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি দল। দেশটির কারা কর্তৃপক্ষের কাছে ওয়েজ আনার্স কল্যাণ তহবিলের অর্থায়নে প্রবাসী বাংলাদেশি বন্দীদের জন্য পরিদেহ বস্ত্র হস্তান্তর করা হয়। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে রিপোর্ট। উন্নত জীবন ও বেশি উপার্জনের আশায় হাজারো বাংলাদেশি পাড়ি জমাচ্ছেন মালদ্বীপে, কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় ও দালাল চক্রের খপ্পরে পড়ে অনেকেই পৌঁছাচ্ছেন কারাগারে। মালে থেকে দক্ষিণে কাফু অ্যাটলে অবস্থিত মাফুসি কারাগারেই এখন আটক প্রায় অর্ধশত প্রবাসী বাংলাদেশি। হত্যা, শিশু নির্যাতন, মাদক ও সহিংসতার অভিযোগে আটক এসব ব্যক্তির কেউ কেউ সাজাপ্রাপ্ত, আবার কেউ এখনও বিচারাধীন। সম্প্রতি বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি দল কারাগারটি পরিদর্শন করে বন্দীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা, খাদ্য, পোশাক ও কারা পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এ সময়। বন্দীরা তখন পরিধেয় বস্ত্রের দাবি জানালে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে তা সরবরাহ করা হয়। কল্যাণ সহকারী আল মামুন পাঠান জানান, মানবিক দিক বিবেচনায় হাই কমিশনের পক্ষ থেকে দ্রুত এই সহায়তা নিশ্চিত করা হয়। আমাদের যে বাংলাদেশি যারা সাজাপ্রাপ্ত আসামি ওখানে আছে তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে যে তাদের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস তারা চেয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, জামা কাপড়, জুতো, এগুলা হচ্ছে আপনার মালদ্বীপের যে কারেকশনাল সার্ভিস আছে তাদের মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি। বন্দীদের সমস্যাগুলো তুলে ধরে মালদ্বীপ কারা কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছে বাংলাদেশ মিশন। বাংলাদেশি নাগরিকদের আইনানুগ অধিকার ও সুবিধা নিশ্চিতের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নিয়মিত দূতাবাসের পর্যবেক্ষণ ও আইনি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন হাই কমিশনার। বাংলাদেশি যারা সাজাপ্রাপ্ত আসামি আছে এবং বিচারাধীন আসামি আছে তাদের যেন জেলখানার সুযোগ সুবিধা এবং জেলখানার যেই থাকার পরিবেশ এবং খাওয়া দাওয়ার মান বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদেরকে অনুরোধ জানিয়েছি। মালদ্বীপে কাজ করতে আসা প্রায় 1 লাখ বাংলাদেশির মধ্যে অনেকেই পেশাগতভাবে প্রতিষ্ঠিত হলেও অপরাধে জড়িয়ে পড়ার হারও উদ্বেগজনক। দালাল চক্রের দৌরাত্ম্য ও বৈধতার অভাবে সহজেই ফেঁসে যান অনেকে। সময় সংবাদ, মালদ্বীপ। মার্কিন শুল্কের রক্তচক্ষু উপেক্ষা করেই চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড আয় দেখিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। এ সময় প্রতিষ্ঠানটির আয় ছাড়িয়েছে $94 বিলিয়ন, অনায়াসে পেরিয়ে গেছে ওয়াল স্ট্রিট জার্নালের অনুমান। আইফোন বিক্রিতে 13% প্রবৃদ্ধির পাশাপাশি বাজিমাত করেছে সফটওয়্যার ও ম্যাক বিক্রিতেও। প্রযুক্তিবিদদের মত, সরবরাহ চেইন ভারসাম্যে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর কারণেই এসেছে সাফল্য। 2025 অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে অ্যাপেলের মোট আয় দাঁড়ায় $94.04 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 10% বেশি। বিশ্লেষক ফার্ম LSEG এর হিসাবে বাজারের প্রত্যাশা ছিল $89.54 বিলিয়নের মতো। শেয়ার প্রতি আয় এসেছে $1.57, যেখানে প্রত্যাশা ছিল $1.43। আয়ের এই চমকপ্রদ ফলাফল ঘোষণার পর আফটার আওয়ার্স ট্রেডে কোম্পানির শেয়ার দর 2% পর্যন্ত বেড়ে যায়। অ্যাপলের প্রধান পণ্য আইফোন বিক্রি এই প্রান্তিকে বেড়েছে 13.5%, মোট বিক্রি $44.58 বিলিয়ন। বাজার অনুমান ছিল $40.22 বিলিয়নের কাছাকাছি। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, আইফোন, ম্যাক ও অ্যাপল ওয়াচের আপগ্রেড রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। প্রতিষ্ঠানটির হিসাব মতে সামগ্রিক বিক্রির প্রায় 1% প্রবৃদ্ধি এসেছে সম্ভাব্য শুল্কের আগে গ্রাহকদের আগাম কেনাকাটার কারণে।
যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি কঠোর হওয়ায় আগেভাগেই সরবরাহ শৃঙ্খলার পুনর্বিন্যাস শুরু করে মার্কিন টেক জায়ান্টটি। আইফোন উৎপাদনের সিংহভাগ সরিয়ে নেওয়া হয়েছে ভারতে, আর ম্যাক ও অ্যাপল ওয়াচ এখন তৈরি হচ্ছে ভিয়েতনামে। এদিকে অ্যাপলের হিসাব বলছে এই প্রান্তিকে এককভাবে শুল্কজনিত ব্যয় দাঁড়াতে পারে $900 মিলিয়ন। এর মধ্যেই বার্ষিক শেয়ার পুনঃক্রয় কর্মসূচি $10 বিলিয়ন কমিয়ে এনেছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের মতে শুল্কের চাপ সামাল দিতে এই কৌশল নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। নিজেদের পরিষেবা খাতেও দাপট দেখিয়েছে মার্কিন টেক জায়ান্টটি। অ্যাপ স্টোর, মিউজিক ও ক্লাউড থেকেও আয় হয়েছে $27.42 বিলিয়ন, যা আগের বারের তুলনায় অনেক বেশি। ম্যাক বিক্রিতে এসেছে $8.05 বিলিয়ন। তবে আইপ্যাড ও ওয়্যারেবল পণ্যে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এদিকে এআই ফিচার অনুমোদনে দেরি হলেও চীনের বাজারেও বিক্রি বেড়ে দাঁড়িয়েছে $15.37 বিলিয়ন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। উন্নয়ন দুর্বলতা ও অতিরিক্ত পর্যটনে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের অন্যতম প্রাচীন হ্রদ ওরিদ। উত্তর মেসিডোনিয়া ও আলবেনিয়ার মধ্যকার এই হ্রদ ইউনেস্কো স্বীকৃত হলেও পরিবেশ সুরক্ষায় নেই যৌথ পরিকল্পনা। ৩৫ লাখ বছর পুরনো ওরিদ হ্রদ ইউরোপের প্রাচীনতম প্রাকৃতিক জলধারাগুলোর একটি। উত্তর মেসিডোনিয়া ও আলবেনিয়ার সীমান্ত জুড়ে বিস্তৃত এই হ্রদ ঘিরে আছে প্রায় ২০০টির বেশি প্রজাতির বাসস্থান। এর মধ্যে রয়েছে দুর্লভ ট্রাউট মাছের একাধিক প্রজাতি। পরিবেশবিদরা বলছেন, টানা ৩ বার ইউনেস্কোর বিশেষজ্ঞ দল হ্রদ পরিদর্শন করলেও পরিস্থিতির উন্নয়ন হয়নি। গ্রিন হিউম্যান সিটি সংগঠনের এক কর্মকর্তা জানান, সরকারের পদক্ষেপহীনতা ও ভুল নীতির কারণেই হ্রদটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা ছিল এই স্বীকৃতির মূল ভিত্তি। ইউনেস্কোর ২০২৪ সালের প্রতিবেদনের সরাসরি এ নিয়ে অভিযোগ করা হয়। উন্নয়ন পরিকল্পনার দুর্বলতা, উপকূলে পর্যটনের নিয়ন্ত্রণহীনতার পাশাপাশি সংকট মোকাবেলায় কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ১৯৭৯ সালে এই অঞ্চলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার পর এই ২০১৭, ২০২০ ও ২০২৪ সালে টানা ৩ বার বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে, যারা মূলত মেসিডোনিয়ান কর্তৃপক্ষকে রেড কার্ড দেখিয়েছে। এই মিশনগুলো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বিশ্ব ঐতিহ্য সনদ অনুযায়ী ওরিদ ঐতিহ্যের যথাযথ ব্যবস্থাপনায় রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়ার মধ্যে সমন্বিত কার্যক্রম জরুরি। বিশেষজ্ঞদের মতে, দুই দেশের গাফিলতি ও অনিয়ন্ত্রিত কার্যক্রমে কমে যাচ্ছে হ্রদের জীববৈচিত্র্য ও ঐতিহাসিক মূল্য। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।